আচ্ছা, আমরা নিরপেক্ষ রেখা বা ইনডিফারেন্স কার্ভ সম্পর্কে পড়েছি। আজকে আমরা যেটা নিয়ে পড়ব সেইটা হচ্ছে কি না, ইনডিফারেন্স কার্ভ তো পড়ে ফেলেছি, কিন্তু এই ইনডিফারেন্স কার্ভ বা নিরপেক্ষ রেখা তার কিছু বৈশিষ্ট্য আছে বা সে কিছু নিয়ম মেনে চলে। সেই নিয়মগুলো আমরা জানব, বা সেই নিয়মগুলো কি কি বা কেন এইভাবে কাজ করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এইখানে আমরা প্রথম আজকে আলোচনা করব ইনডিফারেন্স যে কার্ভের কথা বলছি, সেই ইনডিফারেন্স কার্ভের কি কি বৈশিষ্ট্য আছে বা কোন কোন বৈশিষ্ট্যগুলো ইনডিফারেন্স কার্ভের আছে এবং কেন আছে। সহজ কথায় যদি বলি, কি কি বৈশিষ্ট্য আছে, যদি না থাকতো তাহলে কি সমস্যা হতো। তাহলে প্রথমেই আমরা বলবো যে নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল হয়। মূল বিন্দুর দিকে উত্তল মানে নিরপেক্ষ রেখার ছবিটা এই রকম, তার মানে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। এখানে একটা সমস্যা আছে, বলছে যদি এই রকম না হয়ে নিরপেক্ষ রেখা তো এই রকমও হতে পারতো, এই রকমও হতে পারতো। তাহলে এই রকম না হয়ে যদি এরকম হতো কি সমস্যা হতো না, আমরা কি জানি নিরপেক্ষ রেখার প্রত্যেকটা বিন্দুতে উপযোগিতা কি হবে, সমান। আর আমরা এটাও ধরে নিয়েছিলাম যে নিরপেক্ষ রেখায় এমন একটা বিন্দুতে বা আমরা কখনোই এমন একটা জায়গায় পৌঁছে যাই না যে জায়গায় পৌঁছে গেলে ওই দ্রব্যের উপযোগিতা শেষ হয়ে যাবে বা স্যাটিসফ্যাকশান লাস্ট লেভেলে পৌঁছে যাবে। তাহলে স্যাটিসফ্যাকশান যদি শেষ হয়ে যায় সেই দ্রব্য তো আমরা আর ভোগ করব না, তাই তো। তাহলে আমরা একটা লেভেলের পরে গিয়ে যদি আর স্যাটিসফ্যাকশান আমাদের না থাকে তাহলে কিন্তু সমস্যা। তাহলে যদি এই রকম ঊর্ধ্বগামী হয় নিরপেক্ষ রেখা তাহলে কি হতে পারে, দেখো দুটো দ্রব্যই বেশি বেশি করে খাচ্ছে, দুটো দ্রব্য বেশি বেশি খাচ্ছে। তাহলে দুটো দ্রব্য যখন বেশি বেশি খাবে তখন কি হবে, নিশ্চয়ই এর থেকে এর উপযোগিতা বেশি। কিন্তু আমরা কি জানি নিরপেক্ষ রেখার প্রত্যেকটা বিন্দুতে কি হবে, কি হবে, একই উপযোগিতা। তাহলে একই উপযোগিতা, তাহলে যদি এইটা নিরপেক্ষ রেখা হতো তাহলে এই বিন্দুতে যে উপযোগিতা হতো এই বিন্দুতেও একই উপযোগিতা হতে হতো, হ্যাঁ কি না। কিন্তু দেখো এই রেখাটা যদি ঊর্ধ্বমুখী হয় সে কি দেখাচ্ছে না, এই দ্রব্যটাও বেশি খাচ্ছে এখানে এই বিন্দু থেকে এই বিন্দুতে, আবার এই দ্রব্যটাও দেখো বেশি খাচ্ছে। তাহলে দুটো দ্রব্য যদি বেশি ভোগ করি কি হতে পারে, উপযোগিতা বেড়ে যাবে। বাট আমরা কি জানি নিরপেক্ষ রেখার কোনো বিন্দুতে উপযোগিতা বাড়তে পারে না, তার প্রত্যেকটা বিন্দুতে উপযোগিতা একই থাকবে। তাহলে এই রকম ঊর্ধ্বমুখী হবে না। আর কি রকম হতে পারে না, এই রকম একটা হতে পারে, ধরো এই রকম, ধরো সমান্তরাল হতে পারে। নিরপেক্ষ রেখা যদি এরকম সমান্তরাল হয় তাহলে কি সমস্যা হতে পারে, দেখো একটা দ্রব্য হয়তো একই খাচ্ছে কিন্তু আরেকটা দ্রব্যের ভোগ দেখো বেড়ে যাচ্ছে। তাহলে একটা দ্রব্যকে কনস্ট্যান্ট রেখে যদি আরেকটা দ্রব্যের ভোগ বাড়তে থাকে তাহলে কি হবে, উপযোগিতা বেড়ে যাবে। কিন্তু আমাদের এই প্রত্যেকটা বিন্দুতে উপযোগিতা একই হওয়ার কথা, তাহলে একটা কমলে আরেকটা বেড়ে উপযোগিতাকে একই রাখবে। কিন্তু যখন একটা দ্রব্য একই ভোগ করছি কিন্তু এই দ্রব্যটার ভোগ বেড়ে যাচ্ছে, অর্থাৎ একটা দ্রব্যকে স্থির রেখে অন্য দ্রব্যের ভোগ বাড়িয়ে দিলে তাহলে কিন্তু উপযোগিতা কি হবে, ওই রিমলি কি হবে, বেড়ে যাবে। তাহলে এরকমও উপযোগিতা হতে পারে না, মানে এরকমও নিরপেক্ষ রেখা হতে পারে না। আবার এই রকমও নিরপেক্ষ রেখা হতে পারে না। তাহলে এটাও রং, এটাও রং, এটাও রং, একমাত্র ঠিক এইটা। ওকে, তাহলে অনেক সময় প্রশ্ন দিতে পারে নিরপেক্ষ রেখা সমান্তরাল বা অনুভূমিক অক্ষের সমান্তরাল বা ঊর্ধ্বমুখী এগুলো কি হতে পারে না। যদি বলে কেন না, আমরা জানি নিরপেক্ষ রেখার প্রত্যেকটা বিন্দুতে উপযোগিতা একই হবে। তাহলে এইখানে যে উপযোগিতা এখানে তার থেকে বেশি উপযোগিতা, তাহলে ঊর্ধ্বমুখী হলে কোনোদিন উপযোগিতা একই এটা আমি দেখাতে পারবো না। বা সমান্তরাল হলে বা অনুভূমিক অক্ষে সমান্তরাল হলে উপযোগিতা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু একই নিরপেক্ষ রেখায় উপযোগিতা আলাদা হতে পারে না। ওকে, তাই নিরপেক্ষ রেখা নিম্নমুখী, উলম্ব কোথায়, এ তো ভুল। এখানে দেখো একটা দ্রব্য কনস্ট্যান্ট কিন্তু আরেকটা দ্রব্যের ভোগ বেড়ে যাচ্ছে, তাহলে ভোগ বেড়ে গেলে তো উপযোগিতা চেঞ্জ হয়ে যাবে। আমরা নিরপেক্ষ রেখায় কি পড়েছি, একটা
নিরপেক্ষ রেখায় প্রত্যেকটা বিন্দুতে কি হবে, উপযোগিতা একই। তাহলে এখানেই একমাত্র দেখো প্রত্যেকটা বিন্দুতে একই উপযোগিতা পাবে। বাট ঊর্ধ্বমুখী হলে দুটো দ্রব্য বেশি খেলে তার উপযোগিতা চেঞ্জ হয়ে যাবে। একটা যদি অনুভূমিক অক্ষের সমান্তরাল হয়, একটা ফিক্সড খাচ্ছি, আরেকটা বেশি বেশি খাচ্ছি, মানে আরেকটার উপযোগিতা বেশি হয়ে যাবে। তাহলে এই যে সমান্তরাল বা ঊর্ধ্বমুখী, এটা হতে পারে না। হবে কীরকম, বাম দিক থেকে ডান দিকে যাবে, অর্থাৎ মূল বিন্দুর দিকে উত্তল, কনভেক্স টু দ্য অরিজিন। আমরা কি বলি ইংলিশে, কনভেক্স টু দ্য অরিজিন, মানে এইটা এই দিকে থাকে। আর কনকেভ টু দ্য অরিজিন মানে কি জানো? কনকেভ টু দ্য অরিজিন মানে ছবিটা তখন এইরকম অবতল, কিন্তু এটাও হবে না কেন সেটা আসছি আমি। কখনোই নিরপেক্ষ রেখা এরকম অবতল হতে পারে না। কেন পারে না তার একটা কারণ আছে, সেটা আসছে। তাহলে এইটা বোঝা গেছে। এইবার আমরা বলছি দুটো নিরপেক্ষ রেখা কখনোই একটা বিন্দুতে ছেদ করতে পারে না। কীরকম, এটা একটা ধরো নিরপেক্ষ রেখা, ধরো IC1, আর এইটা ধরো একটা নিরপেক্ষ রেখা IC2। তাহলে এরা ছেদ করেছে কোথায়? মূল বিন্দু ধরো এ বিন্দু, এই এ বিন্দুতে দেখো দুজনের উপযোগিতা একই। বাট যদি আমি IC1 এর এই জায়গায় দেখি, এখানে যা উপযোগিতা, IC2 এখানে উপযোগিতা কি হয়ে যাবে, আলাদা। কিন্তু আমরা কি জানি, একই নিরপেক্ষ রেখায় উপযোগিতা সবসময় একই হবে। তাহলে এখানে যদি দুজনের একই হয়, তাহলে এখানেও একই হতে হতো। তাহলে এই দুটো নিরপেক্ষ রেখা যদি পরস্পরকে ছেদ করে যায়, তাহলে এইরকম যদি একটা বিন্দু পেয়ে যাও, তাহলে সেই বিন্দুতে উপযোগিতা সমান দেখাচ্ছে। বাট যদি এই দুটো নিরপেক্ষ রেখা বা এই দুটো নিরপেক্ষ রেখার এইরকম বিন্দু চুজ করো, তাহলে কি হবে, একই নয়। তাহলে আমি কখনোই বলতে পারবো না এই IC1 আর IC2 ছেদ করলে সেটাকে নিরপেক্ষ রেখা এ হবে, বলতে পারবো না। তাহলে কীরকম হবে, সব সময় হয় সমান্তরাল মানে ঊর্ধ্বমুখী অথবা নিম্নমুখী, কিন্তু কোনো দিন এ একে ছেদ করবে না, এ একে ছেদ করবে না। IC1, IC2, IC3 দেখো এর প্রত্যেকটা বিন্দুতে উপযোগিতা সমান, আবার এর প্রত্যেকটা বিন্দুতে সমান, কিন্তু এ যদি একে ছেদ করে যেত, তাহলে এখানে উপযোগিতা সমান হলো, এই দুটো জায়গা আলাদা হয়ে যায়। এই কারণে দুটো নিরপেক্ষ রেখা কোনো দিন পরস্পরকে স্পর্শ করবে না বা ছেদ করবে না। ঠিক আছে? আচ্ছা, আর একটা পয়েন্ট আছে এখানে, সেটা হচ্ছে নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল হবে। কেন হবে, এইটা খুব ইম্পর্টেন্ট জায়গা, ভালো করে বোঝো। 3 নম্বর পয়েন্ট আছে, নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল। উত্তল মানে কীরকম, তাহলে উত্তল ধরো এই একটা বিন্দু আর এই একটা বিন্দু। আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম কার্ডিনাল ইউটিলিটিতে, কার্ডিনাল না অর্ডিনাল, এটা অর্ডিনাল। তাহলে অর্ডিনাল ইউটিলিটিতে আমরা ধরেই নিয়েছিলাম দুটো দ্রব্যের মধ্যে কি আছে, দুটো দ্রব্যের মধ্যে পরিবর্ততা আছে। অর্থাৎ একটা দ্রব্য যদি আমি বেশি ভোগ করতে চাই, আরেকটা দ্রব্যকে আমাকে ছাড়তে হবে। একটা দ্রব্য ভোগ করতে গেলে আরেকটা দ্রব্যকে আমাকে ছাড়তে হবে, যেটাকে আমরা কি বলি, সাবস্টিটিউশন। কি বলি, সাবস্টিটিউশন, মানে একটা পেতে গেলে আরেকটাকে ছাড়তে হবে। কি, তাহলে এই সাবস্টিটিউশনটা অবশ্যই থাকতে হবে। সাবস্টিটিউশন মানে কি, যে আমরা যে দুটো দ্রব্য নিয়ে কথা বলছি, সেই দুটো দ্রব্য একে অন্যের পরিবর্ত দ্রব্য হতে পারে, কিন্তু একে অন্যের বিকল্প দ্রব্য হবে না। ভালো করে বোঝো, একে অন্যের পরিবর্ত হতে পারে কিন্তু বিকল্প হবে না। বিকল্প মানে কি, ধরো আমি এইটার বদলে ওকে আমি ব্যবহার করে ফেলতে পারবো, দ্যাট ইজ বিকল্প। কিন্তু পরিবর্ত হলে এইটা যদি একটু ছাড়ি, ওইটা একটু বাড়বে। আমরা এখানে আলোচনা করব নিরপেক্ষ রেখার ক্ষেত্রে পরিবর্ত, আবার সম্পূর্ণ পরিবর্ত দ্রব্য নয়, পরিবর্ত বা তাদের মধ্যে পরিবর্ততা আছে, কিন্তু কখনোই তারা বিকল্প দ্রব্য হবে না। যে দ্রব্যটা নিয়ে আলোচনা করব, বিকল্প দ্রব্য হলে কিন্তু এই সাবস্টিটিউশন এফেক্ট কাজ করবে না। কেন কাজ করবে না, আসছে। ধরো আমরা এইটা একটা বিন্দু, এ একটা বিন্দু, এ বিন্দু থেকে আমরা কোন বিন্দুতে যাচ্ছি, বি বিন্দুতে। তাহলে এ বিন্দু থেকে যখন আমরা বি বিন্দুতে যাচ্ছি, তখন কি ঘটনা ঘটছে বলতে পারবে? তার মানে এইটাই, এতটা আমি ছেড়ে দিতে রাজি আছি এই এতটা এক্স দ্রব্য পাওয়ার জন্য।
যদি আমি এটাকে এক্স বলি আর এইটাকে ওয়াই বলি, তাহলে আমি যদি নাম দিই, এটাকে ও নাম দিচ্ছি, এই বিন্দুটার নাম ধরো ও দিলাম। আচ্ছা ছবিটা ভালো রাখি। ধরো এই হচ্ছে আমার নিরপেক্ষ রেখা, এই বিন্দুটার এই ধরো এই বিন্দুটা এইটা ধরো ও, এটা এক্স, এটা ওয়াই দ্রব্য, এটা ও এ পরিমাণ ভোগ করছি আর এটা ও বি পরিমাণ ভোগ করছি। ও এ পরিমাণ কোনটা ভোগ করছি? এক্স দ্রব্য, আর ও বি পরিমাণ ওয়াই দ্রব্য ভোগ করছি। এইবার দেখো আমি এই বিন্দু থেকে এই বিন্দুতে আসছি, তার মানে কি হচ্ছে? এইখান থেকে এতটা ওয়াই দ্রব্য ছেড়ে দিচ্ছি, কিসের জন্য? না এই এতটা এক্স দ্রব্য ভোগ করার জন্য। তাহলে দেখো প্রথমে আমি বেশি পরিমাণ ওয়াই দ্রব্য ছেড়েছি কম পরিমাণ এক্স দ্রব্য পাওয়ার জন্য। কেন এটা হয়? কেন এটা হয়? কেন আমরা বেশি ওয়াই দ্রব্য ছেড়ে দিচ্ছি কম এক্স দ্রব্য পাওয়ার জন্য? পরিবর্তনটা তো আছেই, কিন্তু একটা লজিক ওর মধ্যে আছে। না, আমরা যখন প্রথম কোনো দ্রব্য খাই তার উপযোগিতা সবসময় কি হবে? বেশি। তাহলে আমি এই দ্রব্যটা প্রথম খাচ্ছি, প্রথম এক্স পাচ্ছি, তাহলে প্রথম এক্স যখন খাচ্ছি তখন সেটা কমের জন্য আমি বেশি তৃপ্তি পাবো ভাবছি, তাই কম পাওয়ার জন্য বেশি ওয়াই আমি ছেড়ে দিতে রাজি আছি। কারণ আমি প্রথম খাচ্ছি মানে আমাকে প্রথম বেশি তৃপ্তি দেবে। আমি ফার্স্ট যখন বোঝাচ্ছিলাম আইসক্রিম খাই, সে যা তৃপ্তি দেবে সেকেন্ড আইসক্রিম কম তৃপ্তি দেবে। তাহলে ফার্স্ট আমি খাচ্ছি প্রথম, তাহলে প্রথমটা পাওয়ার জন্য এক্স আমি ওয়াইটা বেশি ছাড়তে রাজি থাকবো। সেকেন্ড, এইবার ধরো আমি এই এ থেকে বিতে চলে এসেছি, ওকে। এইবার ধরো আমি বি থেকে সি বিন্দুর গল্প বলবো। এখানে দেখো আমি কিন্তু একটা ঘটনা কথা বলছি। আগের ওয়াইটা কতটা ছেড়েছিল? এই এতটা, এতটা। এই দূরত্ব বেশি না এই দূরত্ব বেশি? প্রথমেরটা বেশি। কেন বেশি? কারণ আমি প্রথমটা খাইনি বলে তোমাকে বলেছি বেশি ছেড়ে দিতে রাজি আছি, আমি ওইটা পেতে চাই, কারণ আমি জানি না ওটা কেমন টেস্ট, প্রথম খাচ্ছি। এবার দ্বিতীয়টা যখন খাবো, প্রথমটা খেয়েছি একটু মন ভরে গেছে, এইবার আমি বলবো যে দেখো আমি কিন্তু আর তোমাকে বেশি করে ওয়াই ছাড়তে রাজি হব না, কারণ আমি এক্স খেয়েছি, আমার কিছুটা তৃপ্তি মিটিয়ে দিয়েছে। তাহলে সেকেন্ড এক্সের জন্য আমি কম ওয়াই ছাড়তে রাজি থাকবো। কি ভালো করে বোঝো, প্রথমে বেশি ওয়াই ছাড়তে রাজি ছিলাম কেন? আমি ওয়াইটা আগে খেয়েছি বেশি করে, এক্সট্রা খাইনি। এবার প্রথম এক্সট্রা যখনই খেয়ে ফেলছি তখনই কিন্তু আমি ওয়াইটা বেশি ছেড়ে দিতে রাজি ছিলাম। কেন না? আমি প্রথম এক্সট্রা খাইনি বলে প্রথম এক্সট্রা পেতে চেয়েছিলাম বলে। কিন্তু যখন সেকেন্ড পর্যায়ে আসছে আমি বলবো আমি একটু এক্স খেয়েছি, এবার কিন্তু আমি কম ওয়াই ছাড়তে রাজি থাকবো। এক্সটা আমরা কি করব? এক্স বেশি খাওয়ার জন্য ওয়াইটা কম খেতে চাই বা ওয়াই কম ছাড়তে চাইব। কেন না? আমার প্রথমটা তো কিছুটা মন ভরিয়ে দিয়েছে, এবার আমি এক্স যদি আমাকে বলে যে একটু খাও, বেশি করে খাও, আমি বলবো খেতে পারি, রাজি আছি, কিন্তু আমি ওয়াই কিন্তু কম করে ছাড়বো। ওয়াই এবার যদি তুমি বলো বেশি করে ছেড়ে দাও, আমি ছাড়তে রাজি হব না। ঠিক তার পরের পিরিয়ডে আবার একটা ঘটনা ঘটবে, তখন দ্বিতীয়টা খাওয়ার পর অনেকটাই মন ভরে গেছে, তখন আমি কম ওয়াই ছাড়বো, আরও কম ওয়াই ছাড়বো বেশি এক্স পাওয়ার জন্য। তখন আমার বার্গেনিং পাওয়ার এসে গেছে যে আমি খেয়ে নিয়েছি, কেমন টেস্ট সব জানি। তাহলে তুমি যদি আমাকে বলো যে কম ওয়াই ছাড়তে হবে, তুমি বেশি এক্স দিতে রাজি আছো, তাহলে আমি রাজি আছি। তাহলে দেখো এইখানে কিন্তু একটা জিনিস কাজ করেছে, এ বিন্দুর তুলনায় বি বিন্দুতে কি হয়েছে? কমতে থাকছে। কে কমছে? দেখো এইটা ছিল, এইটা ট্যান থিটা মানে কি? ধরো এইখানে ও বিন্দু নাম দিয়েছি, এটা ধরো ডি আছে আর এটা ধরো এইচ আছে। তাহলে এইখান থেকে এখানে গেছি মানে ঢালটা কি হবে? চাহিদার নিরপেক্ষ রেখার ঢাল না, প্রথমে নিরপেক্ষ রেখার ঢাল ট্যান থিটা। প্রথমে ট্যান থিটা বসাও, ট্যান থিটা সমান প্রথম ঢাল কোনটা? এইটা লম্ব বাই ভূমি, এই যে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? ও এ, ভূমি কত? ও বি। তাহলে কে বড়? ও এ বড়, ও বি ছোট। এরপরে দেখো আবার ট্যান থিটা করতে হবে ডি বিন্দুতে। ডি বিন্দুতে ট্যান থিটা সমান কি হবে?
বিডি বাই ডিসি। এইখানে দেখো বিডিটা ও এর থেকে ছোট, যদি আমি এখানে ধরি এইটা 7, তাহলে এটা নিশ্চয়ই 3 ছিল। তারপরে দেখো এইটা কি হচ্ছে না, এটা 4 হয়েছে, এটা ধরো 3, তাহলে দেখো এটা কত ছিল, 3 দুগুণে 6, 2.1, এখন কত হচ্ছে 1, অর্থাৎ দেখো কমতে শুরু করে দিয়েছি ডিসিটা। হ্যাঁ তাই 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 তোমার কথাই ঠিক। তাহলে এটা ধরো 5 করে দিলাম, তাহলে আরও ভালো বোঝা যাবে। তাহলে 5 8 40, তাহলে দেখো এর থেকে এইটা কমে গেছে। ওপরটা যখনই বড় আর নিচটা ছোট তখন এর মানটা বড় হবে, আমরা সবসময় জানি ওপর বড় নিচ ছোট হলে এইটা বড়। আর ওপর যখন ছোট হতে শুরু করবে, নিচ বড় হয়ে যাবে, তখন এইটা ছোট হতে শুরু করবে। তার মানে দেখো আমরা এইখান থেকে এখানে গেছি, মানে এইটা কমতে শুরু করেছে কি। আবার ধরো এই বিন্দুতে এসে ডি বিন্দুতে যদি আমরা ট্যান থিটা ভাবি, তাহলে কি হবে, ধরো এটা এইচ সি ডিভাইডেড বাই এটা ধরো এইচ এন, তাহলে কে অনেক বড়, এইচ এনটা অনেক বড়। এইচ এনটা কি মানে এক্স দ্রব্য বেশ অনেক পেতে চাইছি, অল্প ছাড়তে চাইছি, ওয়াই অল্প ছাড়তে চাইছি এক্স অনেক পাওয়ার জন্য। কেন না, আমি এক্স খেয়ে নিয়েছি, বার্গেনিং করতে পারবো যে তুমি দিলে দাও না হলে না দাও, আমি অল্প ছাড়বো, তাতে তুমি যদি এক্স দিতে চাও বেশি করে দাও, না হলে দেওয়ার দরকার নেই। তাহলে এই ব্যাপারটাকে আমরা কি বলছি, পরিবর্ততার হার, সাবস্টিটিউশন এফেক্ট। এবং এই যে এ থেকে বি, বি থেকে সি যত যাচ্ছি সেখানে কি কাজ করছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার বিধি কাজ করছে এবং ক্রমহ্রাসমান পরিবর্ততার হার, মানে এই 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 রকম কেস হচ্ছে। ও এ বাই ও বি বড় কার থেকে, বিডি বাই ডিসির থেকে। এই যে এটা 2, এটা 0.8, কার থেকে, বিডি বাই ডিসি। আবার বিডি বাই ডিসি কার থেকে বড়, সিএইচ বাই এইচ এন। তাহলে দেখো কি কাজ করছে, সাবস্টিটিউশন এফেক্ট কাজ করছে, মানে একটা দ্রব্য আমি বেশি পেতে চাইলে অন্য দ্রব্যটা আমাকে ছাড়তে হবে। তাহলে কখন বেশি ছাড়তে হবে না, আমি প্রথম যখন খাচ্ছি। কখন কম ছাড়তে রাজি থাকবো, যখন খেয়ে খেয়ে চলে আসছি। তার মধ্যে এই যে প্রান্তিক পরিবর্ততার হার, এটা ক্রমহ্রাসমান হচ্ছে। ওকে, আচ্ছা।